আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানিশ। পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আর গুম খুন গণহত্যার বিচার দেখতে চায় জনগণ। বিএনপি মনে করে সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যেসব অপরাধ হয়েছে তার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিধি বাড়ানো প্রয়োজন। এই বিচারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গেল 17 বছরে গুম খুন নির্যাতনে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলে আওয়ামী লীগ 24শে জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ঘোষণা দিয়ে আওয়ামী বাহিনী ও সরকারি প্রশাসন ছাত্র জনতার উপর নির্বিচারে যে নির্মমতা চালায় তাতে স্তম্ভিত হয়ে ক্ষোভে রাজপথে নেমে আসে গোটা জাতি। এত কিছুর পরও সেই দল এবং তাদের বিচারে কতটা উদ্যোগী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার। বিএনপি মনে করে ঘৃণিত এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রয়োজন ন্যায় বিচার। জনগণ কিন্তু তাদের বিচার সম্পর্কে অগ্রগতি দেখতে পাচ্ছে না। আমরা চাই যত শীঘ্র এই অগ্রগতি মানুষকে দেখাক। আমরাও চাই সুষ্ঠু বিচার, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে। স্বচ্ছতার মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারকে পরামর্শ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে, অঙ্গ সংগঠন হিসেবে যারা এগুলোতে জড়িত ছিল তাদের সংখ্যা অনেক। তো সুতরাং একটা যৌক্তিক সময়ের ভিতরে বিচার কার্য সমাধা করার জন্য আদালতের এবং প্রসিকিউশন টিমের পরিধি, পরিসর এবং ক্ষমতা বাড়ানো দরকার। এই বিচার কার্যগুলো একটা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে যাতে সম্পন্ন করা যায়, যাতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশে এবং বিদেশে কোনো প্রশ্ন না ওঠে। সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বিএনপি নেতারা। এই বিচার প্রক্রিয়া যেভাবে পলাতক সরকারের অপরাধের বিরুদ্ধে ধীরগতিতে চলছে, আমাদের মামলাগুলো অবিশ্বাস্য মামলাগুলো তুলে নেওয়ার প্রক্রিয়াটিও ধীরগতিতে চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না, তবে দলটির যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে, এই সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য জুলাই আগস্ট শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল বলে উল্লেখ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গেল রাতে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সারা দেশে আজ একযোগে আন্দোলনের ডাকও দেয় জুলাই আগস্টের সৈনিকরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। আমাদের জন্য লজ্জাজনক যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে? আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। 2000 শহীদের রক্তের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামের একজন নিহত হয়েছে। পুলিশের ধারণা আন্তঃকোন্দল থেকেই এই হত্যাকাণ্ড। তবে পরিবারের দাবি, ইন্টারনেট ডিশ ব্যবসার দ্বন্দ্বে পূর্বশত্রুতার জেরে সুমনকে হত্যা করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। দীপ্ত চন্দ্রপালের সহায়তায় এর বাদল জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9:30 গুলশানের পুলিশ প্লাজায় পরিবার পরিজনের জন্য ঈদ কেনাকাটা করতে আসেন সুমন। এ সময় দুর্বৃত্তরা সুমনকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সুমনের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরেই এই হত্যা। এই যে কয়েকটি দিন আগে আমার এই জামাই একটা সন্ত্রাস ধরাই দিছে, অস্ত্র সহ মামলায়। সে জামিন পেয়েছে, নাম সেন্টু। তাই সে জামিন পাইয়ে আইসে কইছে তোরে মারিয়ে লাবো। আর কোনো সমস্যা নাই, এটা আমার আইছিল ওই যে কিছুদিন আগে অস্ত্র সহিত ধরা পড়ছে সন্ত্রাস, ওই রুবেল, গ্যানেট রুবেল, ওই হাসিনার এই দেশে সেই রুবেল, সেন্টু, বিন্দু, আফজাল আর আরেকটা জন কি শ্যামল, এরা সবাই মিলে আমার বাবারে আজকে মারছে। পুলিশ জানায় সুমনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে আগে থেকেই। আমাদের প্রাথমিকভাবে যেহেতু সে একটা সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে, তাই আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। কয়েকদিন আগে ছিনতাইয়ের অভিযোগে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আর বাদল, RTV, ঢাকা। আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বা মব জাস্টিসের কারণে অস্থির হয়ে উঠছে নাগরিক জীবন। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেকেই অধৈর্য হয়ে আইন হাতে তুলে নিচ্ছে। আইন অঙ্গনে সবার সদিচ্ছা থাকলে বিচারগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব। আর মানুষকে হিংস্রতা থেকে দূরে রাখতে জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করায় জোর দিচ্ছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন দীপন দেবান। শিশু ধর্ষণের অভিযোগে আটক এক কিশোরকে মঙ্গলবার রাতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় জনতা। পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ধর্ষককে। এ সময় আহত হয় কয়েকজন পুলিশও। রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেওয়ার ঘটনাও ঘটছে। এছাড়া কিশোর গ্যাং ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনাও চলমান। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 7 মাসে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 74 জন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 19 জন আর আহত হয়েছে 20 জন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আচরণ বদলানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। সাধারণ শিক্ষায় আমরা যদি শিক্ষিত হতে পারি, একটি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারি এবং যদি প্রত্যেকটি মানুষ আলাদাভাবে সচেতন হয় এবং কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত না, এই নৈতিকতা বোধের বিষয়টি যদি তাদের ভিতরে সত্যিকারের অর্থে থাকে, তাহলে কিন্তু এই সচেতনতা বোধ তাদেরকে এই ধরনের ক্রাউড সাইকোলজি বা মব সাইকোলজিকে দূরে রাখবে। 15 জন 20 জন মানুষ মিলে কাউকে আঘাত করতে উদ্যত হচ্ছে, তখন কিন্তু আরও 20 জন 30 জন 40 জন মানুষ যদি ইতিবাচকভাবে সেটিকে বাধা প্রদান করে এবং সেই জায়গাটাতে খানিকটা হলেও প্রতিরোধ গড়ে তোলে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই আগ্রাসনগুলো, এই যে একটি জুতোবদ্ধ অন্যায়গুলো, আচরণগুলো, সেগুলো কিন্তু কমে যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইন হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। আইনের মধ্যে দীর্ঘসূত্রিতা নয়, দীর্ঘসূত্রিতা আমাদের ভিতর আছে। এটাতে লয়ার জড়িত দীর্ঘসূত্রিতায়, এটাতে প্রসিকিউশন জড়িত দীর্ঘসূত্রিতায়, যিনি বিচারক বসে আছেন উনি জড়িত। অর্থাৎ কালেকটিভলি আমরা সবাই জড়িত। তাদের দুর্নীতি, তাদের যা অব্যবস্থার কারণে আমরা আজকে এই বিচার ব্যবস্থা আজকে আস্থাহীনতার জায়গায় আসার কারণে তো মব জাস্টিস হচ্ছে। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হলে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। সাধারণ মানুষকে আরও সহনশীল হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। 6 বছরের শিশু ধর্ষণের আসামি ওসমান খানকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বাদী ও আসামি একই ভবনের ভিন্ন তলায় থাকেন।
বুধবার আসামি ওসমানের ৮ বছরের ছেলের সঙ্গে ভিকটিম খেলাধুলা করতে এসেছিল। এক পর্যায়ে তার শিশু ও স্ত্রীকে নিচে খাবার আনাতে পাঠালে ভিকটিমকে নির্যাতন করে আসামি। আজ ওসমানকে কোর্টে তোলা হবে বলে জানান শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যিনি ভিকটিম ৬ বছরের, উনি ওই ছোট্ট শিশু, তিনি তার পরিবারের সাথে থাকেন। তাকে জিজ্ঞাসাবাদ করেছি, তিনি স্বীকার করেছেন এবং আমরা তাকে আগামীকালকে আদালতে প্রেরণ করব। এবং ইতিমধ্যে তো আপনি জানলেন যে নারী শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আজও বিক্রি হচ্ছে বাস ট্রেনের অগ্রিম টিকিট। অধিকাংশ টিকিট অনলাইনে ভিড় নেই টার্মিনাল ও স্টেশনে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আজ কত তারিখে টিকিট বিক্রি হচ্ছে এবং চাহিদা মতো টিকিট মিলছে কিনা? তানি, আজ কিন্তু টিকিট বিক্রি হওয়ার কথা 31 তারিখের, কিন্তু 31 তারিখের টিকিটের একটা বড় কারণ হলো যে চাঁদ দেখার উপর কিন্তু 31, 1 এবং 2 তারিখের টিকিটের বিক্রিটা নির্ভরশীল। বিশেষ করে রোজা যদি 29টা হয় তাহলে 29টা হয় তাহলে কিন্তু 31 তারিখে ঈদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো 29 তারিখের টিকিটের 31 তারিখের টিকিট বিক্রিটা আপনার পিছিয়ে যাবে এবং সেটি 1 তারিখে ফিরতি টিকিট বিক্রি হিসেবে গণ্য হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সব মিলিয়ে গাবতলীতে ঘুরে ঘুরে দেখেছি কাউন্টারগুলোতে, প্রায় সবগুলো কাউন্টারে আমরা দেখেছি যে এখানে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ টিকিট কিন্তু অবিকৃত আছে। অর্থাৎ এখানে যাত্রীরা আসা মাত্রই টিকিট পেয়ে যাবেন এরকম আশ্বাস কিন্তু কাউন্টারগুলো আমাদেরকে দিয়েছে। তবে 2-1টি কাউন্টার যারা তুলনামূলক ভিআইপি পরিবহন করে তেমন কাউন্টারগুলো বলেছে যে তাদের টিকিট শেষ হয়ে গিয়েছে। এছাড়া আমরা যাত্রীদের কাছ থেকেও কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগ অনুযোগ শোনার চেষ্টা করেছি। তবে যাত্রীরা বলেছেন এবার ঈদের ভাড়া হিসেবে যে অত বেশি নেওয়া হয় এবার কিন্তু ততটা বেশি নেওয়া হচ্ছে না। বিশেষ করে অনলাইনে টিকিটিংয়ের কারণে এটি অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত এবং যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ হচ্ছে বলেই যাত্রীরা কিন্তু বলছেন। এছাড়া আপনি জানেন যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও কিন্তু চলছে। তবে তার আগে কিন্তু আজকে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যে ঢাকাতে যতগুলো বিআরটিসির কাউন্টার রয়েছে সবগুলো কাউন্টার থেকে কিন্তু বিআরটিসি বাসের অগ্রিম টিকিট কেনা যাবে এবং একই সঙ্গে গমন এবং আগমন 2 টিকিটই কিন্তু তারা বিআরটিসি কাউন্টার থেকে কিনতে পারবেন। আর ট্রেনের ক্ষেত্রে যে 31 তারিখের ট্রেনের শিডিউল যেহেতু এখনও কনফার্ম করা হয়নি, সেহেতু তারপরে অনলাইনে কিন্তু চলছে। এবং গতকাল আমরা দেখেছি যে প্রায় 72,000 টিকিট কিন্তু বিক্রি হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে সারা বাংলাদেশ থেকে। এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রায় 1,21,000 টিকিটের মতো বিক্রি হয়েছে, যেগুলো শুধুমাত্র ঢাকা থেকে বহির্গমনের। এবং 24 তারিখ থেকে কিন্তু ঢাকায় ফিরতে টিকিট বিক্রি শুরু হবে। এবং আমরা যতটা জেনেছি যে অনলাইনে টিকিট ছাড়ার প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো টিকিটটা শেষ হয়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন যাত্রীরা অভিযোগ করেন যে সার্ভারে অনেক বিজি থাকে এবং যথাসময়ে তারা টিকিটটা পান না। তবে আজকে কী অবস্থা দাঁড়ায় এবং সার্বিক অবস্থা কী হয় সেটি কিন্তু আরও কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলতে পারবো। তানি, ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে শেষ হয়েছে 65 ভাগেরও বেশি নির্মাণ কাজ। সড়ক, রেল ও নৌ যোগাযোগ সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনটির 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। তৈরি হবে কয়েক লাখ কর্মসংস্থান। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে গড়ে উঠেছে দেশের প্রথম বেসরকারি খাতের অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। জেলার সদর ও বেলকুচি উপজেলার চরাঞ্চলের 1042 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চলের। প্রকল্পের শেষ ভাগে রাস্তা, ড্রেন, সীমানা প্রাচীর সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। এরই মধ্যে কেমিক্যাল, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার, ফুটওয়্যার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের জন্য জমি বরাদ্দ পেয়েছে অঞ্চলটিতে। অবকাঠামোগত ও উন্নত যোগাযোগ সুবিধা থাকায় অঞ্চলটিতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত হওয়ার প্রেক্ষিতে আমরা সহজেই আমাদের উৎপাদিত পণ্য আমরা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানে এখান থেকে পৌঁছাতে পারি।
অর্থনৈতিক অঞ্চলটি ঘিরে উত্তরাঞ্চলে শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠার ব্যাপারে ব্যাপক সম্ভাবনা দেখছে সিরাজগঞ্জের ব্যবসায়ীরা। এই ইকোনমিক জোন চালু হলে এখানে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু এই ইকোনমিক জোনে তারা বিনিয়োগ করবে, অনেক কর্মসংস্থান হবে। এখানকার সিরাজগঞ্জের আমি মনে করি চেহারাই পাল্টে যাবে। এবছরের শেষেই জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদনে যেতে পারবে বলে মনে করছেন ইকোনমিক জোনের এই শীর্ষ কর্মকর্তা। প্রায় 65% কাজ আমরা সম্পন্ন করেছি। এবছরের মাঝামাঝি না হলে এবছরের শেষের দিকে ইচ্ছা করলেই তাদের কমার্শিয়াল প্রোডাকশনে চলে যেতে পারবে। সেই ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা ইতিমধ্যে রেডি করে ফেলছি। 2019 সালে 3200 কোটি টাকা ব্যয়ে অর্থনৈতিক অঞ্চলটির নির্মাণ কাজ শুরু হয়। বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হয়ে উঠবে সিরাজগঞ্জের ইকোনমিক জোন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। স্বাধীনতার 54 বছরেও দেশ বৈষম্য মুক্ত না হওয়ায় হতাশ 71-এর বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম। তিনি মনে করেন দেশকে দুর্নীতিমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা গেলেই প্রকৃত মুক্তি মিলবে। RTVর সঙ্গে একান্ত আলাপে এসব কথা বলেন এই বীর যোদ্ধা। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ভোট ও ভাতের অধিকার এবং স্বাধীন মানচিত্রের জন্য 71-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মুক্তিকামী মানুষ। তাদেরই একজন সে সময় 10ম শ্রেণীতে পড়া সিরাজগঞ্জের তরিকুল ইসলাম। যুদ্ধের দামামা বেজে উঠলে সহপাঠীদের নিয়ে তিনি জেলে সেজে নৌকা নিয়ে ভারতে প্রশিক্ষণ নিতে যান। বাদুরাবাদ ঘাটে যা আমরা পাকিস্তানি আর্মিদের কবলে পড়েছিলাম, তো আমরা জাল জালি নিয়ে আমরা তখন নামিয়ে পড়লাম ওই চরের ভিতর নামলে মাছ ধরার জন্য। সার্চ লাইট দিলে দেখা গেল যে আমাদের দেখে এরা আবার ঘুরে গেল, চলে গেল। সেখান থেকে দেশে ফিরে যমুনা বিধৌত সিরাজগঞ্জ মুক্ত করাতে যুদ্ধে নেমে পড়েন তিনি। বেশ কয়েকটি স্থানে যুদ্ধের পর গাজীপুরের সম্মুখ যুদ্ধেও তরিকুল অক্ষত থাকলে প্রাণ দিতে হয় সহযোদ্ধাদের, যা তাকে তাড়িয়ে বেড়ায় এখনো। আমার ডান পাশে মারা গেছে, আমার মৃত্যু হয় চান, আর আমার ডান পাশে আর একজন আহত হইল আমজাদ হোসেন, তার এইখানে গুলি লাগলো। আর আমার বাম পাশে একজন আহত হলো আবুল কাসেম, সে এখন মারা গেছে। এত রক্ত ও সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে তৃপ্ত নন তরিকুল। তার মতে এখনো পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ পায়নি দেশের মানুষ। এই দুর্নীতি জিনিসটা এইটা এই দেশে একটা চরম আকার ধারণ করছে। এই যে সব সরকারের সময় হচ্ছে কম আর বেশি। তো আমরা এটা চাইনি, আমরা এইটাই বৈষম্য যে এই সরকারে যেই থাকুক কোনো দুর্নীতি থাকবে না। আমরা সেই দুর্নীতিমুক্ত সমাজ চাই। যমুনার চরাঞ্চলে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো মুক্তিযোদ্ধা তরিকুলের আশা হয়তো সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন দুর্নীতিমুক্ত হবে দেশ, নিশ্চিত হবে সুশাসন, পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ উপভোগ করবে জনগণ। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও 85 জন নিহত হয়েছে। এই বর্বরতায় আহত হয়েছে আরও শতাধিক। এ নিয়ে ইসরায়েলের আগ্রাসনে গেল 3 দিনে প্রাণ গেল প্রায় 600 ফিলিস্তিনির, তাদের মধ্যে অন্তত 200 শিশু। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে 49,617 জনে দাঁড়িয়েছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।